ওয়েলকাম টু কে লার্নিং ক্যাম্পাস। আমি সাবির স্যার তোমাদের পড়াবো দশম শ্রেণীর ভূগোল। ভারতের জলসম্পদ আজকে পার্ট 1 হবে। উত্তর ভারতের নদ নদী অর্থাৎ গঙ্গা, সিন্ধু এবং ব্রহ্মপুত্র নদ সম্পর্কে আমরা আজকে জানব। ভারতবর্ষের এই প্রাকৃতিক সম্পদ জল, পৃথিবীতে 97% যে জল রয়েছে লবণাক্ত জল, তার মাত্র 3% হচ্ছে স্বাদু জল। আবার কোনো বই আবার বলছে 2.5% হচ্ছে স্বাদু জল। এই স্বাদু জলের বিশাল পরিমাণ অংশ কিন্তু বরফে জমে আছে, মানে হিমবাহ বা আমরা পর্বতের চূড়ার ওপরের দিকে কিংবা সমুদ্রে হিমশৈল রূপে ভেসে রয়েছে। বাকি অংশ ভৌম জল, বায়ুমণ্ডলীয় জল, নদী, জলাশয়, খাল, বিল, পুকুরে কিন্তু সঞ্চিত রয়েছে। তবে আমাদের যেই জল যে রয়েছে, এই জলের বেশিরভাগটাই রয়েছে সমুদ্রে, অর্থাৎ 97% কিন্তু এই সমুদ্রে জল সঞ্চিত রয়েছে। মোট ব্যবহারযোগ্য জলের 61% ভূপৃষ্ঠস্থ জল এবং 38% হচ্ছে ভূগর্ভস্থ জল। ভূপৃষ্ঠস্থ জল কাকে বলে? যেই জলটা ভূপৃষ্ঠের ওপরের দিকে রয়েছে, নদীর মতো করে প্রবাহিত হচ্ছে, কিংবা ধরো পুকুর আছে, হ্রদ আছে, হ্যাঁ, সেই জলটাকে বলা হচ্ছে ভূপৃষ্ঠস্থ জল। আর ভূগর্ভস্থ জল কাকে বলা হচ্ছে? যেই জলটা ভূ অভ্যন্তরে কি করছে, মৃত্তিকা কণার ফাঁকে ফাঁকে বা মৃত্তিকা কণার গায়ে গায়ে লেগে রয়েছে, সেটাকেই বলা হচ্ছে কি বলা হচ্ছে? ভূগর্ভস্থ জল বলা হয়, যার পরিমাণ 38%। এই ভূপৃষ্ঠস্থ জলের মধ্যে নদ নদী, জলাশয়, খালগুলি উল্লেখযোগ্য। এগুলো সবই হচ্ছে স্বাদু জল। স্বাদু জল মানে যেই জলটা আমরা পান করতে পারি আর কি। গঙ্গা নদী ভারতের বৃহত্তম ভূপৃষ্ঠস্থ জলের উৎস। এছাড়া আরও কয়েকটি নদী রয়েছে, যেমন সিন্ধু, ব্রহ্মপুত্র, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। এগুলো সম্পর্কে আমরা কিন্তু পরে ডিটেলসে জানব। তো এই হচ্ছে ভূমিকা, অর্থাৎ ভারতের জলসম্পদের ভূমিকা। আজকে যেহেতু আমরা পড়ব নদী, কি পড়ব? নদী। তো নদী কাকে বলে এটা আগে আমাদের জানা দরকার আছে, তাই তো? নদী কাকে বলে? বলছে একটি প্রাকৃতিক জলধারা, যেই জলধারা কি করবে? মধ্যাকর্ষণ শক্তির টানে কি হবে? ভূমির ঢাল বরাবর ওপর থেকে নিচের দিকে বয়ে আসবে, হ্যাঁ, তখন তাকে বলা হয় কি বলা হয়? নদী বলা হয়। বইয়ের ভাষায় দেখে নাও, ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত প্রাকৃতিক জলধারা, যা উচ্চভূমি অর্থাৎ পর্বত বা পাহাড় থেকে উৎপন্ন হয়ে মধ্যাকর্ষণ শক্তির টানে নির্দিষ্ট খাত বেয়ে নিচে নেমে আসে, অবশেষে কোনো সাগর, মহাসাগর, হ্রদ বা অন্য কোনো নদীর সাথে গিয়ে মিলিত হয়, তখন তাকে নদী বলে। এই নদী মূলত বৃষ্টির জল থেকে সৃষ্ট এবং বরফ গলা জল থেকে বা প্রস্রবণ থেকে কিন্তু সৃষ্টি হয়। তাহলে আমরা বুঝতে পারলাম নদী কাকে বলে। তারপরে আমাদের ভারতবর্ষের এই নদ নদী, ভারতবর্ষের নদ নদীকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়েছে: উত্তর ভারতের নদ নদী, দক্ষিণ ভারতের নদ নদী। উত্তর ভারতের নদ নদীগুলো হচ্ছে গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র, যমুনা, গোমতী, ঘাঘরা, ঠিক আছে, এই সমস্ত নদীগুলো। দক্ষিণ ভারতের নদীগুলো হচ্ছে আবার দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে পূর্ব বাহিনী, একটা হচ্ছে পশ্চিম বাহিনী। পূর্ব বাহিনী হচ্ছে মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, পেন্নার, এগুলো রয়েছে। আর পশ্চিম বাহিনী হচ্ছে নর্মদা, তাপ্তি, সবরমতী, মাহি, সরাবতী। একটুখানি আমরা ম্যাপটা দেখে নিই। দেখো, এই যে এখানে দেখানো হচ্ছে আর কি, হ্যাঁ, এটা বেশি ভালো মনে হবে। এখানে রয়েছে বিন্ধ্য পর্বতমালা। কি রয়েছে বলো তো? এখানে বিন্ধ্য পর্বতমালা। এই বিন্ধ্য পর্বতের উত্তর দিকের যে সমস্ত নদীগুলো রয়েছে তাকে বলা হচ্ছে উত্তর ভারতের নদ নদী, আর বিন্ধ্য পর্বতের দক্ষিণ দিকের যেই নদীগুলো রয়েছে তাকে বলা হচ্ছে দক্ষিণ ভারতের নদ নদী। অতএব
এই বিন্ধ্য পর্বতমালা কি করছে? জলবিভাজিকা রূপে অবস্থান করছে। স্যার, জলবিভাজিকা কাকে বলে? যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থায় কি করে? পৃথক করে বা আলাদা করে, তাকে বলা হচ্ছে জলবিভাজিকা। ভারতের প্রধান জলবিভাজিকা হলো হিমালয় পর্বতমালা, ভারতের প্রধান জলবিভাজিকা। কিন্তু যদি বলা হয় যে ভারতের মাঝখানে অবস্থিত এমন একটি বিভাজিকার নাম বলো, জলবিভাজিকা, যা ভারতবর্ষের জলসম্পদ বা নদী সম্পদকে কি করেছে? পৃথক করেছে, সেটা হবে এই বিন্ধ্য পর্বত। বিন্ধ্য পর্বতের অবস্থান সম্পর্কে বলেছি আমি এর আগে। হ্যাঁ, তো এই যে দেখো গঙ্গা নদী দেখতে পাচ্ছ, গঙ্গা, ঠিক আছে, গঙ্গা নদী। তারপর রয়েছে, এটা হচ্ছে উত্তর ভারতের নদী। উত্তর ভারতের আরেকটা বড় নদী, সেটা হচ্ছে ব্রহ্মপুত্র। এই যে দেখো ব্রহ্মপুত্র। তারপর হচ্ছে সিন্ধু, এই যে সিন্ধু বা ইন্দাস রিভার। এগুলো হচ্ছে উত্তর ভারতের প্রধান তিনটি বড় নদী। দক্ষিণ ভারতের নদীগুলো দেখে নিই আমরা। এই যে দেখো মহানদী, ঠিক আছে, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এগুলো সব হচ্ছে দক্ষিণ ভারতের নদ নদী। এই দক্ষিণ ভারতের নদ নদীকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, আমরা পড়লাম কি কি। একটা হচ্ছে পূর্ব বাহিনী, একটা হচ্ছে পশ্চিম বাহিনী। যে সমস্ত নদীগুলো পূর্ব দিকে প্রবাহিত হয়েছে তাকে বলা হচ্ছে পূর্ব বাহিনী, আর যেগুলো পশ্চিম দিকে গেছে, যেমন ধরো নর্মদা, তাপ্তি, এই নদীগুলো হচ্ছে কি? পশ্চিম বাহিনী নদীর উদাহরণ। বোঝা গেল? তার মানে মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী পূর্ব বাহিনী নদী, যা বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়েছে। নর্মদা এবং তাপ্তি এই দুটি প্রধান নদী গিয়ে প্রবাহিত হয়েছে, মিলিত হয়েছে আরব সাগরের খাম্বাত উপসাগরে গিয়ে পতিত হয়েছে, যার জন্য এই দুটি হচ্ছে পশ্চিম বাহিনী নদী। এই দুটো কি বাহিনী নদী? পশ্চিম বাহিনী নদী। এখানে ছিলাম আমরা। তারপরে আমরা চলে আসবো এই যে নদী। নদীকে আবার তার বহমানতার ভিত্তিতে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে নিত্যবহ নদী, একটা হচ্ছে নিত্যবহ নদী, আর একটা হচ্ছে অনিত্যবহ নদী। যে সমস্ত নদী বরফ গলা জলে পুষ্ট তাকে বলা হচ্ছে নিত্যবহ নদী। এই নদীগুলোতে জলের প্রবাহমানতা সারা বছর থাকে, যার জন্য এটাকে বলা হয় নিত্যবহ নদী বলা হয়। এদের দৈর্ঘ্য বেশি হয়, বরফ গলা এবং বৃষ্টির জলে পুষ্ট। নিত্যবহ নদীকে মানচিত্রে কি নীল রং দ্বারা প্রকাশ করা হয়। আমরা ক্লাস 7-এর বইয়ে পড়েছি, নিত্যবহ নদীকে মানচিত্রে নীল রং দ্বারা প্রকাশ করা হয়। অনিত্যবহ নদী কাকে বলে? যে সমস্ত নদী বৃষ্টির জলে বা বর্ষার জলে পুষ্ট, সারা বছর জল থাকে না, কেবলমাত্র বছরের একটা নির্দিষ্ট ঋতুতে জল দেখতে পাওয়া যায়, তাকে বলা হয় অনিত্যবহ নদী। এই অনিত্যবহ নদীগুলির দৈর্ঘ্য কম হয়, ঠিক আছে। তারপর আমরা পড়ব এই কোন একটা নদীর তার সীমানার ভিত্তিতে আবার এই নদীকে বা কোন একটা দেশের সীমানার ভিত্তিতে নদীকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আন্তর্জাতিক নদী, একটা হচ্ছে অন্তর্বাহিনী নদী। আন্তর্জাতিক নদী কাকে বলে? যে নদী একাধিক দেশের সীমানাকে স্পর্শ করে তাকে বলা হয় আন্তর্জাতিক নদী। যেমন ধরো এই সিন্ধু নদ কি করেছে? চীন, ভারত এবং পাকিস্তান তিনটে দেশের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। কি কি বললাম? চীন, ভারত এবং পাকিস্তান তিনটি দেশের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে, যার জন্য এটাকে বলা হয় আন্তর্জাতিক নদী বা ইন্টারন্যাশনাল রিভার বলা হয়, ঠিক আছে। যদি বলা হয় অন্তর্বাহিনী নদী কাকে বলে? যদি কোন একটা নদী কোন একটা দেশের উচ্চভূমি থেকে উৎপন্ন লাভ করে প্রবাহিত হয়ে সেই দেশেরই কোন একটা আবদ্ধ জলাশয়ে গিয়ে পতিত হয়, সেখান থেকে আর বেরোতে পারে না, তখন তাকে বলা হয় অন্তর্বাহিনী নদী বলা হয়। ভারতবর্ষের এই লুনি নদীটি হচ্ছে একটি অন্তর্বাহিনী নদীর উদাহরণ, অন্তর্বাহিনী নদীর উদাহরণ। এছাড়াও ঘাঘর, মেধা, এগুলো সব হচ্ছে অন্তর্বাহিনী নদীর উদাহরণ। আমরা এটা পড়ে নিয়েছি। নদীর বিভাজনকারী জলবিভাজিকা বিন্ধ্য পর্বত, প্রধান জলবিভাজিকা হিমালয় পর্বত। প্রাচীনকাল থেকে আমাদের এই ভারতবর্ষের নদীর উপর
প্রত্যেকটা মানুষের কৃষিকাজ জীবিকা নির্বাহ করছে। অর্থাৎ এই নদীর ওপর নির্ভরশীল হয়ে প্রত্যেকটা মানুষ তার মৎস্য চাষ, কৃষিকাজ বা সেখানকার কি যোগাযোগ ব্যবস্থা সমস্ত কিছুই কিন্তু এই নদীর ওপর নির্ভরশীল। যার জন্যে ভারতকে বলা হচ্ছে নদী মাতৃক দেশ বলা হয়। কি বলা হচ্ছে? নদী মাতৃক দেশ বলা হয়। এমনকি ভারতবর্ষের শিক্ষা দীক্ষা সংস্কৃতি সমস্ত কিছুই কিন্তু এই নদীর সঙ্গে জড়িত। তাই এই নদী ভারতকে বলা হয় নদী মাতৃক দেশ বলা হয়। ঠিক আছে, ভারতবর্ষের এই যে নদী দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটুখানি আমি আগে বললাম যে ওপরের যেই পাটটা, এই যে ধরো এটা ধরো বিন্ধ্য পর্বত, এই বিন্ধ্য পর্বতের উপরের অংশটা হচ্ছে উত্তর ভারতের নদ নদী, বিন্ধ্য পর্বতের দক্ষিণ দিকের অংশটুকু হচ্ছে দক্ষিণ ভারতের নদ নদী। এই দুই নদীর মধ্যে বা দুই অঞ্চলের নদ নদীর প্রাকৃতিক বৈশিষ্ট্যের মধ্যে কি কি পার্থক্য লক্ষ্য করা যায় এগুলো আমরা একটু জানবো। দেখে নাও কি বলছে। বলছে উত্তর ভারতের যে নদীটা, আমি তোমাদের কাছে জানতে চাইছি যে উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের বয়স বেশি না উত্তর ভারতের হিমালয় পার্বত্য অঞ্চলের বয়স বেশি? কার বয়স বেশি বলো দেখি? হ্যাঁ, হিমালয় পর্বতমালার বয়স বেশি। তাহলে তো আরাবল্লীর বয়স বেশি হওয়া উচিত, সরি কম হওয়া উচিত ছিল। তাহলে প্রাচীনতম ভঙ্গিল পর্বতমালা আরাবল্লীকে কেন বলা হচ্ছে? সব থেকে বেশি বয়স হচ্ছে উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের বয়সটা সব থেকে বেশি। হ্যাঁ, এই অংশটুকুর বয়স সব থেকে বেশি। তো এই নদীর পার্থক্য হচ্ছে উত্তর ভারতের নদীগুলো টারসিয়ারি যুগের সৃষ্ট, অর্থাৎ নতুন, এগুলোর বয়স কম, নবীন প্রকৃতির। এগুলো হচ্ছে পূর্ববর্তী নদী। পূর্ববর্তী নদী কাকে বলে? যে সমস্ত নদী কি হচ্ছে ও প্রবাহিত হতে হতে যদি ভূ আন্দোলন জনিত কারণে ভূমির উত্থান ঘটে তাহলে তার গতিবেগের কোনো রকম পরিবর্তন ঘটবে না বা গতিপথের কোনো পরিবর্তন হবে না, ওই ভূভাগটাকে কেটে সামনের দিকে অগ্রসর হবে, তাকে বলা হয় পূর্ববর্তী নদী। সিন্ধু একটি পূর্ববর্তী নদী, কারণ টেথিস হিমালয়, হিমাদ্রি হিমালয় 7 থেকে 12 কোটি বছর পূর্বে সৃষ্টি হয়েছে, তাই তো? কিন্তু তারপরে সৃষ্টি হয়েছে হিমাচল হিমালয়, শিবালিক হিমালয়, উত্থিত হলেও কিন্তু তার প্রবাহমানতা কিন্তু বজায় রেখেছে ক্ষয় করে। যার জন্যে এই সিন্ধু একটি হচ্ছে কি পূর্ববর্তী নদীর উদাহরণ। আর দক্ষিণ ভারতের নদীগুলো হচ্ছে প্রি ক্যাম্ব্রিয়ান যুগের নদী। এই নদীটাকে বলা হচ্ছে কি বলা হয়? অনুগামী নদী বলা হয় দক্ষিণ ভারতের নদীগুলো। অনুগামী নদী কাকে বলে? যে সমস্ত নদী ভূমির ঢাল অনুসারে প্রবাহিত হয়, যে সমস্ত নদী ভূমির ঢাল অনুসারে প্রবাহিত হয় সে সমস্ত নদীকে বলা হয় অনুগামী নদী বলা হয়। ঠিক আছে, উপত্যকা, এই নদী উপত্যকাটা সুগভীর এবং আই বা ভি অক্ষরের মতো। বলছে উপত্যকাটা কেন কেন গভীর প্রকৃতির? তার কারণ উত্তরের পার্বত্য অঞ্চলটা যেহেতু কি বলছে ভূমির ঢাল প্রচণ্ড খাড়া, তাছাড়াও এই অঞ্চলটা নরম শিলা দ্বারা গঠিত হওয়ার জন্য ক্ষয় বেশি করতে পারে, তাই নিম্ন ক্ষয়ের মাধ্যমে নদীগুলো ক্রমশ অগ্রসর হয়েছে। তাই এই উত্তর ভারতের নদীগুলোর কি হচ্ছে উপত্যকাটা কি হয়? গভীর বেশি হয় এবং কি হয়? সংকীর্ণ প্রকৃতির হয়, মানে বেশি চওড়া প্রকৃতির হয় না। কিন্তু দক্ষিণ ভারতের নদীগুলো সুপ্রশস্ত, অর্থাৎ খাতটা চওড়া হয় কিন্তু গভীরতাটা বা ডেপথ কম হয়। দৈর্ঘ্য যদি দেখা যায় তাহলে দেখব উত্তর ভারতের নদীগুলো সুদীর্ঘ। যেমন দেখো গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র, তিনটেই নদীর কিন্তু বড় বড় দৈর্ঘ্য। এই তিনটে বড় নদীরই কিন্তু দৈর্ঘ্য প্রচুর। হ্যাঁ, প্রায় 2500, 2800, 3000 কিলোমিটার কি এদের দৈর্ঘ্য। আর দক্ষিণ ভারতের নদীগুলো হচ্ছে নাতি দীর্ঘ, অর্থাৎ দীর্ঘ বেশি নয়, অববাহিকাটাও খুব ক্ষুদ্র। যেমন গোদাবরী শুধুমাত্র যদিও বেশি একটুখানি দৈর্ঘ্য 1465 কিলোমিটার। উত্তর ভারতের নদীগুলোতে উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি দেখতে পাওয়া যায়। যে নদীতে উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি তিনটি গতি স্পষ্টভাবে দেখা যায় তাকে বলা হয় আদর্শ নদী। তাই উত্তর ভারতের নদীগুলো হচ্ছে কিরকম প্রকৃতির? আদর্শ প্রকৃতির। কিন্তু দক্ষিণ ভারতের নদীগুলো আদর্শ প্রকৃতির নয়। ঠিক আছে, উত্তর ভারতের নদীগুলো চিরপ্রবাহী, অর্থাৎ নিত্যবহ প্রকৃতির, সারা বছর কিন্তু তার প্রবাহমানতা বজায় থাকে। তার কারণ উত্তর ভারতের নদীগুলো বরফ গলা ও বৃষ্টির জলে পুষ্ট।
কিন্তু দক্ষিণ ভারতের নদীগুলো বৃষ্টির জলে পুষ্ট হওয়ার জন্য অনিত্যবহ প্রকৃতির। পাললিক শিলা দ্বারা গঠিত হওয়ার জন্য কি করতে পারে, সেখানে মেন্ডার, অশ্বক্ষুরাকৃতি হ্রদ এগুলো সৃষ্টি হয়েছে। কিন্তু দক্ষিণ ভারত যেহেতু কঠিন শিলা দ্বারা গঠিত, গ্রানাইট শিলা, নিজ শিলা দ্বারা গঠিত, যার জন্যে এই অঞ্চলটাতে নদী কিন্তু তেমন ক্ষয় করতে পারে না এবং মেন্ডার বা অশ্বক্ষুরাকৃতি হ্রদ এগুলো কিন্তু দেখতে পাওয়া যায় না। উত্তর ভারতের প্রত্যেকটা নদীতেই সুবিশাল কি সৃষ্টি হয়েছে, বদ্বীপ সৃষ্টি হয়েছে। কিন্তু দক্ষিণ ভারতের সবগুলো নদীতে বদ্বীপ সৃষ্টি হয়নি। যেমন যেমন নর্মদা এবং তাপি নদীতে বদ্বীপ সৃষ্টি হয়নি। তার মানে আমরা বুঝতে পারলাম উত্তর ভারতের নদীর বয়স কম, দক্ষিণ ভারতের নদীর বয়স বেশি। উত্তর ভারতের নদীর সংকীর্ণ কিন্তু গভীরতা বা ডেপথটা বেশি, এর ডেপথ কম কিন্তু কি হচ্ছে, চওড়া প্রকৃতির বেশি। উত্তর ভারতের নদীতে আদর্শ প্রকৃতির, দক্ষিণ ভারতের নদীগুলো কিন্তু আদর্শ প্রকৃতির নয়। উত্তর ভারতের নদীগুলো যেহেতু বরফ গলা জলে পুষ্ট এবং বৃষ্টির জলে পুষ্ট, তাই নিত্যবহ, কিন্তু দক্ষিণ ভারতেরগুলো হচ্ছে কি অনিত্যবহ প্রকৃতির। এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা পড়ো। মাধ্যমিক পরীক্ষার জন্য 2027 সালে যারা মাধ্যমিক দিবে, তোমরা কত সালে মাধ্যমিক দিবে? হ্যাঁ, 27 সালে তোমরা মাধ্যমিক দিবে, তাই তো? এই ছবিটা দেখো, ছবিটা দেখে কি মনে হচ্ছে যে একটা গুহা, তাই তো? গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা, এটা কি বলতো? গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা, ঠিক আছে? এখান থেকে কিন্তু সৃষ্টি হয়েছে গঙ্গা নদী। কোন নদী সৃষ্টি হয়েছে? গঙ্গা নদী। কে কে যেন গঙ্গা আছে এখানে, যে কে ওই দিকেরটা? হ্যাঁ, ঠিক আছে, তো তুমি খুব ভালো করে বুঝবে। হ্যাঁ, গঙ্গা নদী, গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য হচ্ছে 2525, ভারতে রয়েছে 2071 কিলোমিটার, ঠিক আছে? যদি এই গঙ্গা নদীর দৈর্ঘ্যটা যদি ভুলে যাও, তোমরা মনে রাখবে শর্টকাট 2525, ভুলবে না। 2525, 2525 মনে রাখতে গিয়ে একদম প্রচুর কিন্তু জটিল মনে হবে। মনে রাখবে 2525 কিলোমিটার, 2525 কিলোমিটার, কিন্তু ভারতে রয়েছে 2071 কিলোমিটার। এই গঙ্গাকে বলা হচ্ছে ভারতের কি বলা হয়, দীর্ঘতম নদী এবং ভারতের কি বলা হয়, প্রধান, ভারতের কি বলা হচ্ছে, প্রধান নদী বলা হয়। স্যার, ভারতের প্রধান নদী গঙ্গাকে কেন বলা হবে? তার কারণ আমরা যদি দেখি যে দেখো সিন্ধু নদের দৈর্ঘ্য কতটা, 2880 কিলোমিটার, কিন্তু ভারতে রয়েছে মাত্র 709 কিলোমিটার। বাকিটা কোথায় রয়েছে, কোথায়? চীন এবং পাকিস্তানে রয়েছে। তারপরে দেখো ব্রহ্মপুত্র নদ, ঠিক আছে? এই দেখো ব্রহ্মপুত্র নদ 2900 কিলোমিটার। হ্যাঁ, তার মধ্যে ভারতে রয়েছে মাত্র 885 কিলোমিটার। মানে ভারতের সব থেকে বেশি জায়গায় প্রবাহিত হয়েছে, বা ভারতের সব থেকে বেশি প্রবাহিত হয়েছে এই গঙ্গা নদী, যার জন্যে গঙ্গাকে ভারতের দীর্ঘতম নদী তথা ভারতের প্রধান নদী হিসাবে ঘোষণা করা হয়েছে। এই গঙ্গা নদী দেখো একটি জাতীয় ভারতের পবিত্রতম নদী। আমরা প্রত্যেকেই মনে করি যে গঙ্গা নদীতে যদি স্নান করি আমরা কি হয়ে যাব, পবিত্র হয়ে যাব, আমাদের সমস্ত পাপ ধুয়ে চলে যাবে, মা গঙ্গা সমস্ত পাপ ধুয়ে নিয়ে চলে যাবে। তো পবিত্রতম নদী, প্রধান নদী, জাতীয় এবং দীর্ঘতম নদী। মোট ভারতবর্ষের যে ভৌগোলিক এরিয়া তার 26% এই গঙ্গা নদী কি করেছে, দখল করে আছে। এই নদীতে উচ্চ, মধ্য এবং নিম্ন গতি দেখতে পাওয়া যায়, যার জন্যে একে বলা হয় ভারতের আদর্শ নদী। আদর্শ নদী, কথা বলছো ওরা, আদর্শ নদী। দেশের মোট জলপ্রবাহের প্রায় 14% জল এই গঙ্গা নদী বহন করে। তো গঙ্গা নদীর দৈর্ঘ্যটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, 2525 কিলোমিটার, তোমরা মনে রাখবে, ঠিক আছে? এখন আমরা পড়বো গঙ্গা নদীর গতিপথ। কি পড়বো? গঙ্গা নদীর গতিপথ। গঙ্গা নদী গঙ্গোত্রী হিমবাহের উত্তরাখণ্ডের কুমায়ুন হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে উৎপন্ন লাভ করেছে এই গঙ্গা নদী। উৎপন্ন হওয়ার আগে আরো কিছু একটুখানি আমার প্রাক কথন আছে, সেগুলো সম্পর্কে আমি বলে দিই, পরে আসবে এগুলোতে, ঠিক আছে? উৎপন্ন হওয়ার আগে গঙ্গাকে কিন্তু মানুষ গঙ্গা নামে জানে না। কি নামে জানে না? গঙ্গা নামে জানে না।
হচ্ছে না কেন? হবে না, ছাড়ো, বাদ দাও। তো গঙ্গা নদী নামে কিন্তু জানে না। বলছে এই গঙ্গা নদী উৎস অঞ্চলে ভাগীরথী নামে পরিচিত। কি নামে পরিচিত? ভাগীরথী নামে পরিচিত। ভাগীরথীর পরবর্তী অংশে কিন্তু এই নদীটার নাম এসছে কি? গঙ্গা নদী এসছে। ঠিক আছে, ভাগীরথীর পরবর্তী অংশে নামটা এসছে গঙ্গা নদী। ঠিক আছে, দাঁড়াও। তো এই গঙ্গা নদী যখন উৎস অঞ্চলে দেখবো আমরা, একটা হচ্ছে ধৌলি গঙ্গা, এই শাখাটার নাম হচ্ছে কি বললাম? ধৌলি গঙ্গা। আর এটার নাম হচ্ছে অলকানন্দা। কি বললাম? অলকানন্দা। এই ধৌলি গঙ্গা এবং অলকানন্দা একটি জায়গায় এসে মিলিত হয়েছে, জায়গাটার নাম হচ্ছে বিষ্ণুপ্রয়াগ। জায়গাটার নাম কি? বিষ্ণুপ্রয়াগ। বিষ্ণুপ্রয়াগ থেকে একটুখানি এগিয়ে যখন অলকানন্দা এগিয়ে আসছে, এই যে নদীটা এর নাম হচ্ছে অলকানন্দা, এই অলকানন্দা আবার একটা নদী অর্থাৎ এই নন্দাকিনী এই অলকানন্দার সাথে এসে মিলিত হচ্ছে। কে মিলিত হচ্ছে? নন্দাকিনী। এই নন্দাকিনী অলকানন্দার সঙ্গে এসে যখন মিলিত হলো, এই যে জায়গাটাতে মিলিত হলো এই জায়গাটার নাম হচ্ছে কি বলতো? নন্দপ্রয়াগ। কি বলো দেখি? নন্দপ্রয়াগ। এই যেখানে লেখা আছে দেখো, নন্দপ্রয়াগ। এই জায়গাটার নাম হচ্ছে নন্দপ্রয়াগ। ধৌলিগঙ্গা অলকানন্দা মিলিত হয়েছে বিষ্ণুপ্রয়াগে, অলকানন্দা নন্দাকিনী মিলিত হয়েছে নন্দপ্রয়াগে। তারপরে এই অলকানন্দা আর একটুখানি এগিয়ে আসলে আরো একটা নদী ওর সঙ্গে এসে মিলিত হয়েছে, পিণ্ডার। নদীটার নাম কি? পিণ্ডার। এই পিণ্ডার মিলিত হয়েছে যে জায়গাটা, সেই জায়গাটার নাম হচ্ছে কর্ণপ্রয়াগ। কি প্রয়াগ? কর্ণপ্রয়াগ। এই কর্ণপ্রয়াগ থেকে আর একটুখানি এগিয়ে অলকানন্দা যখনই গেছে, আর একটা নদী কেদারনাথ থেকে এসছে। কোথা থেকে এসছে? কেদারনাথ থেকে যে নদীটা এসছে তার নাম হচ্ছে মন্দাকিনী। নদীটার নাম কি? মন্দাকিনী। এই অলকানন্দা আর মন্দাকিনী একটি জায়গায় এসে মিলিত হয়েছে, যে জায়গাটার নাম হচ্ছে রুদ্রপ্রয়াগ। কি প্রয়াগ? রুদ্রপ্রয়াগ। এই রুদ্রপ্রয়াগ থেকে যখন অলকানন্দা আরো এগিয়ে আসলো, এগিয়ে এসে দেখতে পাচ্ছে যে একটি নদী, যে নদীটার নাম হচ্ছে গঙ্গোত্রী থেকে এসছে, নদীটার নাম হচ্ছে ভাগীরথী। নদীটার নাম কি? ভাগীরথী। এই ভাগীরথী আর অলকানন্দা এসে মিলিত হলো একটি জায়গায় যার নাম হচ্ছে দেবপ্রয়াগ। কি জায়গাটার নাম কি? এই দেবপ্রয়াগের কাছে এসে যখন মিলিত হলো তখন তার নাম হয়ে গেল গঙ্গা। কি নাম হলো? দেখতে পাচ্ছ, এখান থেকে কি হলো? গঙ্গা। তাহলে পরীক্ষায় অনেক সময় কোশ্চেন দেয় যে অলকানন্দা ও ভাগীরথী কোন জায়গায় মিলিত হয়েছে? দেবপ্রয়াগের কাছে মিলিত হয়েছে। কোথায় মিলিত হয়েছে? আর বাকি যেগুলো প্রয়াগ যে বললেন ওগুলো কি পরীক্ষাতে আসবে না? ওগুলো তোমাদের পরীক্ষায় আসবে না, যারা কম্পিটিটিভ লাইনে খাটছে। ঠিক আছে, এসএসসি, সিজিএল, ডব্লিউবিসিএস, পিএসসি, ওই সমস্ত পরীক্ষাতে কিন্তু বিষ্ণুপ্রয়াগ, নন্দপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ সম্পর্কে কিন্তু ওখানে কিন্তু কোশ্চেনটা আসে। হ্যাঁ, যার জন্য আমি পড়ালাম। তো এই হচ্ছে গঙ্গা নদীর কি বললাম? উৎস অঞ্চলে। তো উৎস অঞ্চলে গঙ্গা কি নামে পরিচিত? কি নামে পরিচিত? ভাগীরথী। কি নামে পরিচিত? ভাগীরথী কার সাথে মিলিত হওয়ার পর গঙ্গা হয়েছে? অলকানন্দা। কার সঙ্গে? কোথায় মিলিত হলো? দেবপ্রয়াগ। কোথায় মিলিত হয়েছে? দেবপ্রয়াগের কাছে এসে মিলিত হয়েছে। এই গঙ্গা নদী গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে উৎপন্ন লাভ করে ভাগীরথী হলো এই গঙ্গার উৎস নদী। শতপন্থ হিমবাহ থেকে এসছে যে নদীটা, তার নাম হচ্ছে অলকানন্দা। তার মানে অলকানন্দা উৎস হচ্ছে শতপন্থ হিমবাহ। রুদ্রপ্রয়াগের কাছে মিলিত হয়েছে মন্দাকিনীর সঙ্গে, তারপর অলকানন্দা নামে দেবপ্রয়াগের কাছে এসে মিলিত হয়ে ভাগীরথীর সঙ্গে মিলিত হয়েছে। এই দেবপ্রয়াগের পর ভাগীরথী ও অলকানন্দার মিলিত প্রবাহ গঙ্গা দক্ষিণ দিকে এগিয়ে গিয়ে কোথায় গেছে? হরিদ্বারে গিয়ে পৌঁছেছে। কত দূরে? হরিদ্বার। এই গঙ্গোত্রী হিমবাহ থেকে শুরু করে হরিদ্বার পর্যন্ত এইটুকু হচ্ছে গঙ্গার উচ্চ গতি। কি গতি? উচ্চ গতি। উৎস থেকে হরিদ্বার পর্যন্ত
কিলোমিটার গঙ্গার উচ্চগতি। এখানে গঙ্গার বেশ কয়েকটি উপনদী দেখা যায়, যেমন পিন্ডার, ধৌলিগঙ্গা, মন্দাকিনী, আলাকানন্দা। এগুলো সব হচ্ছে কি গঙ্গার বেশ কয়েকটি উপনদীর নাম। ঠিক আছে, এই হরিদ্বার থেকে শুরু করে হরিদ্বার থেকে আবার আস্তে আস্তে দক্ষিণ পূর্ব দিয়ে গেছে, অসংখ্য বাঁক নিয়ে উত্তরপ্রদেশ বিহারের মধ্য দিয়ে গেছে, দিয়ে রাজমহল পাহাড় পর্যন্ত, হরিদ্বার থেকে রাজমহল পাহাড় পর্যন্ত গঙ্গার মধ্যগতি, যা 1270 কিলোমিটার পথ। এখানে কয়েকটি উপনদী তার সঙ্গে এসে মিলিত হয়েছে। তার মধ্যে গঙ্গার প্রধান উপনদীর নাম হচ্ছে যমুনা। কি নদীটার নাম? যমুনা। ঠিক আছে, এই যে দেখো, এটা হচ্ছে গঙ্গা। এই যে দেখতে পাচ্ছ গঙ্গা, গঙ্গা দেখতে পাচ্ছ? এই গঙ্গা নদী গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে উৎপন্ন লাভ করলো। উৎপন্ন লাভ করে কি করছে, এগিয়ে এসে কত দূর পর্যন্ত? হরিদ্বার পর্যন্ত। ঠিক আছে, এই হরিদ্বার পর্যন্ত গঙ্গার কি উচ্চগতি, কত কিলোমিটার? 280 কিলোমিটার। এই হরিদ্বার থেকে শুরু করে কত দূর পর্যন্ত? বিহারের রাজমহল পাহাড় পর্যন্ত। কত দূর পর্যন্ত? বিহারের রাজমহল পাহাড় পর্যন্ত। এই অংশটুকু হচ্ছে গঙ্গার মধ্যগতি। এই মধ্যগতিতে অনেক গল্প আছে, শুনে নাও। তুমি বোতলটা রেখে দাও। এই মধ্যগতিতে আর একটি নদী এসে গঙ্গার সাথে মিলিত হয়েছে, যার নাম হচ্ছে যমুনা বা যমুনা। এই যমুনা মিলিত হয়েছে এলাহাবাদ, বর্তমান নাম হচ্ছে প্রয়াগরাজের কাছে এসে মিলিত হয়েছে। এখানে বলা হচ্ছে শুধুমাত্র গঙ্গা আর যমুনায় মিলিত হয়নি, আরো একটা নদী এর সঙ্গে মিলিত হয়েছে, যার নাম হচ্ছে সরস্বতী নদী। কি নাম? সরস্বতী নদী। কিন্তু বাস্তবে এই সরস্বতী নদী দেখতে পাওয়া যায় না। সরস্বতী নদীর উল্লেখ পৌরাণিক কাহিনীতে আমরা কিন্তু পেয়েছি। পৌরাণিক কাহিনীতে সরস্বতী নদীর উল্লেখ থাকলেও বর্তমানে দেখতে পাওয়া যায় না। তার কারণ এখানে সরস্বতী নদীটা কি হয়েছে, অন্তঃসলিলা রূপে, অর্থাৎ ভূ অভ্যন্তর দিয়ে প্রবাহিত হয়ে চলে গেছে। এটাকে এখন দেখতে পাওয়া যাচ্ছে না। কিন্তু যেহেতু তিনটা নদী এখানে এসে মিলিত হলো, যার জন্য এটাকে বলা হচ্ছে ত্রিসঙ্গম। কি বলা হচ্ছে এটাকে? ত্রিসঙ্গম। কোথায় দেখা দিয়েছে? দেখা দিয়েছে এলাহাবাদে। কোথায় দেখা দিয়েছে? এলাহাবাদে। তার মানে গঙ্গা, যমুনা, আর এটা কি বললাম? সরস্বতী। গঙ্গা, যমুনা আর সরস্বতী, এই তিনটা নদী এখানে এসে মিলিত হয়েছে, তাই এটার নাম হচ্ছে ত্রিসঙ্গম। এই গঙ্গার বেশ কয়েকটি উপনদী সম্পর্কে আমরা দেখে নিই। এই যে ধরো ধরো এখানে হাঁটছে এই গঙ্গা, তুমি এখানে হাঁটছো, ধরো, ঠিক আছে, হাঁটছো, তাহলে তোমার এদিক থেকে যে নদীগুলো আসবে সেগুলো কোন দিক থেকে আসছে? বাম দিক থেকে আসছে। আর এদিক থেকে যে নদীগুলো যাবে গিয়ে গঙ্গাতে গিয়ে মিশবে, সেগুলো কি ডান দিক থেকে যাবে। তাই এগুলো হচ্ছে বাম তীরের উপনদী। বাম তীরের উপনদীগুলো কোনগুলো আমরা একটুখানি দেখে নিই। এই যে দেখো গোমতী, এটার নাম কি? গোমতী। তারপর হচ্ছে ঘাঘরা। কি নাম এটা? ঘাঘরা। এরপর হচ্ছে গন্ডক, এই নদীটার নাম কি? গন্ডক। এই যে এই নদীটা হচ্ছে কোসি, নদীটার নাম কি? কোসি। এই কোসিকে বলা হয় বিহারের দুঃখ বা সরো অফ বিহার বলা হয়। তার কারণ এই কোসি বিহারে প্রায় প্রত্যেক বছরই বন্যার প্রকোপ দেখায়। তাই এই কোসি নদীকে কি বলা হয়? কি বলা হচ্ছে? বিহারে কি বলা হয়? দুঃখ বলা হচ্ছে। এই নদীগুলো কোন দিক থেকে এসে লাগলো? কোন দিক থেকে? বাম দিক থেকে। যার জন্য এগুলো হচ্ছে তার কি? বাম দিকের উপনদী, বাম তীরের উপনদী। ডান তীরের উপনদীগুলো দেখে নিই আমরা। যেমন ধরো যমুনা, এই যে দেখো যমুনা ডান দিক থেকে এসে মিলিত হয়েছে, ঠিক আছে। যমুনার বেশ কয়েকটি নদী যমুনার সঙ্গে আগে মিশেছে, তারপরে গঙ্গায় গিয়ে পতিত হয়েছে। যেমন দেখো বানস, চম্বল, বানস, চম্বল, ঠিক আছে, বেতওয়া যমুনাতে গিয়ে পতিত হয়েছে, পরবর্তীতে আবার গঙ্গার সঙ্গে গিয়ে মিশেছে। তারপরে দেখো এখানে লেখা আছে তামসা, ঠিক আছে, একটি অন্যতম উপনদী যার নাম হচ্ছে সোন। নদীটার নাম কি? সোন, ঠিক আছে। এছাড়াও নিচের দিকে বা নিম্ন গতিতে মিলিত হয়েছে আরেকটা উপনদী যার নাম হচ্ছে দামোদর। এই দামোদরকে বলা হয়
কি বলা হচ্ছে, বাংলার দুঃখ বলা হয়। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম পরীক্ষায় কোশ্চেন দিবে গঙ্গার একটা বাম তীরের উপনদীর নাম লেখো, কোসি, গন্ডক, ঘাগড়া, গোমতী। ঠিক আছে, ডান তীরের উপনদী লেখো, চম্বল, বেতোয়া, তামসা, সোন। ঠিক আছে, এগুলো দামোদর, এগুলো সব হচ্ছে কি ডান তীরের উপনদী। যতগুলো উপনদী রয়েছে তার মধ্যে সব থেকে বড় হচ্ছে যমুনা নদী। সব থেকে বড় নদীটার নাম কি? যমুনা নদী। ঠিক আছে, এরপরে আমরা দেখব নিম্ন গতি। এই বিহারের রাজমহল পাহাড় থেকে শুরু করে, বিহারের রাজমহল পাহাড় থেকে শুরু করে একেবারে আসলো যখনই মুর্শিদাবাদের কাছে এসে মুর্শিদাবাদের ভগবানগোলা, প্রথমে আগে ফরাক্কাতে এসছে, যেখানে তৈরি করা হচ্ছে ফরাক্কা ব্যারেজ, তাই তো? এই ফরাক্কা ব্যারেজ, ফরাক্কা ক্যানেল, তারপর এই নদীটা কি করেছে, মুর্শিদাবাদের কাছে এসে দুটো শাখায় ভাগ হয়ে গেছে। একটি শাখা, প্রধান শাখাটি চলে গেছে কোথায়? চলে গেল বাংলাদেশে, নাম নিল কি? পদ্মা। কি নাম নিল? পদ্মা। আর একটি শাখা কি করলো? হুগলি, এবং ভাগীরথী হুগলি নাম নিয়ে কলকাতার দিকে প্রবাহিত হতে শুরু করলো। ঠিক আছে, এই নদীটা প্রধান নদী। পদ্মাকে কেন বেশি প্রধান বলা হচ্ছে, প্রধান শাখা নদী এই কারণে বলা হচ্ছে, তার কারণ গঙ্গার বেশিরভাগ জলটাই, এই যেহেতু বাংলাদেশটা বেশি নিচু, তাই বেশিরভাগ জলটাই এই পদ্মার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়। এই গঙ্গা নদী হুগলি নদী বা ভাগীরথী হুগলি নাম নিয়ে গিয়ে পতিত হয়েছে বে অফ বেঙ্গলে। এখানেই তৈরি করা হয়েছে, কি তৈরি করা হচ্ছে? ফরাক্কা ব্যারেজ। তৈরি করার কারণ কি? তার কারণ হচ্ছে এই হুগলি নদীতে কি হতো, জলের পরিমাণ কমে যেত, কারণ বাংলাদেশ নিচু, তাই বেশিরভাগ জলটাই বাংলাদেশে চলে যেত। কিন্তু জলটাকে আটকে দেওয়া হলো, আটকে দিয়ে জলটাকে কি করলো, ক্যানেলের মাধ্য দিয়ে আবার পরবর্তীতে গিয়ে কি করা হলো, কলকাতাতে গিয়ে তার সঙ্গে গিয়ে যুক্ত করে দেওয়া হলো। এরপর সে নদীর প্রবাহমানতা বজায় থাকবে। ঠিক আছে, যার জন্যে এই নদীর প্রবাহমানতা বজায় রাখার জন্য কি করা হচ্ছিল, এই ফরাক্কা ক্যানেল খনন করা হয়েছে। তার মানে আমরা উচ্চগতি সম্পর্কে বলে দিই একটুখানি। গঙ্গার উচ্চগতি হচ্ছে কোথা থেকে? গঙ্গোত্রী হিমবাহ থেকে হরিদ্বার পর্যন্ত গঙ্গার উচ্চগতি। হরিদ্বার থেকে বিহারের রাজমহল পাহাড় পর্যন্ত গঙ্গার মধ্যগতি, আর রাজমহল পাহাড় থেকে শুরু করে একেবারে বঙ্গোপসাগর পর্যন্ত গঙ্গার নিম্ন গতি। ঠিক আছে, কিছু ছুটলো নাকি একটুখানি দেখে নি আমরা। নিম্নগতি মেঘনা নাম নিয়ে বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়েছে, এবং যেখানে এই ভাগীরথী নদী হুগলি নদী মিলিত হয়েছে একটি জায়গা, যে জায়গাটার নাম হচ্ছে সাগরদ্বীপ। জায়গাটার নাম কি? সাগরদ্বীপ। এই সাগরদ্বীপের কাছে এসে মিলিত হয়েছে। নিম্ন গতিতে 520 কিলোমিটার হচ্ছে গঙ্গার নিম্ন গতি। এই উচ্চগতি থেকে মধ্যগতি পর্যন্ত এই নিয়ে অনেক কনফিউশন আছে, বুঝতে পারলে? এমন হতে পারে, বিভিন্ন বইয়ে দিতে পারে যে আমি বললাম কি হরিদ্বার থেকে শুরু করে রাজমহল পাহাড় পর্যন্ত, কোনো বই আবার বলছে মুর্শিদাবাদের ভগবানগোলা পর্যন্ত। কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হবে এই রাজমহল পাহাড় পর্যন্ত হচ্ছে গঙ্গার মধ্যগতি। এটাই তোমরা মনে রাখবে। হ্যাঁ, অনেক বইয়ে অনেক কনফিউশন দিচ্ছে। শাখা নদী গঙ্গার ডান তীরে, এছাড়া আরো কয়েকটা নদী ছুটে গেছে, মহানন্দা, আত্রাই, কুলিক। ঠিক আছে, অজয়, দামোদর, ময়ূরাক্ষী, রূপনারায়ণ। শাখা নদী দেখে নাও, ভাগীরথী হুগলি, মাথাভাঙা, চূর্ণী, জলঙ্গি, বিদ্যাধরী, কালিন্দী, মাতলা, ইচ্ছামতি, গোসাবা। ঠিক আছে, এই সমস্ত নদীগুলো সুন্দরবন অঞ্চলের নদী এগুলো। হ্যাঁ, লেখা আছে, ওটাতে কথা বললাম আমি তোমাকে। রাজমহল পাহাড় পর্যন্ত ধরবে তোমরা, ওটাকে সংশোধন করে নাও। হ্যাঁ হ্যাঁ, দামোদরকে বাংলার দুঃখ বলা হয় বা পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয়। ঠিক আছে, এই দেখো, এই যে দেখতে পাচ্ছ, এই জলটা যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লেক বা হ্রদ। এই হ্রদটার নাম হচ্ছে কি বলতো? কৈলাস পর্বতের কাছে যে হ্রদটা, কি নাম বললাম বলো? মানস সরোবর। কি নাম বললাম? মানস সরোবর। বাপরে, কানে ব্যথা করছে। মানস সরোবর। ঠিক আছে, এই মানস সরোবরের কাছ থেকে উৎপন্ন লাভ করেছে দুটো প্রধান নদী, একটা সিন্ধু, একটা হচ্ছে কি ব্রহ্মপুত্র। সিন্ধু আর একটা কি ব্রহ্মপুত্র। ঠিক আছে, ওই জন্য ছবিটা দেখালাম। ওপরে যেই পর্বতটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে কৈলাস পর্বত। কি পর্বত?
হ্যাঁ, একটু আগে তোমাদেরকে পঞ্চপ্রয়াগ দেখালাম। পঞ্চপ্রয়াগ হিন্দু ধর্মে এই পঞ্চপ্রয়াগ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যদি কোনো একটা মানুষ এই পঞ্চপ্রয়াগ যদি ঘুরে আসতে পারে তাহলে কিন্তু ওর কাছে কিন্তু ভালো কিছু না, সরি খারাপ কিছু না আর কি, ও একদম গ্যারেন্টি পাবে, ভগবানের কাছে জায়গা পাবে নাকি। দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, কর্ণপ্রয়াগ আর বিষ্ণুপ্রয়াগ অনেকেই কিন্তু যায় ঘুরতে। এবার আমরা যে নদীটা পড়বো সেই নদীটার নাম হচ্ছে সিন্ধু নদ। কি নদ পড়বো? সিন্ধু নদ। এই নদের মোট দৈর্ঘ্য 2880 কিলোমিটার, ভারতে 709 কিলোমিটার। উত্তর পশ্চিমের প্রধান নদীর নাম হচ্ছে এই সিন্ধু, যা তিব্বতে মানস সরোবরের কাছে কৈলাস পর্বতের একটি হিমবাহ, যার নাম হচ্ছে বোখার চু। কি নাম দিয়েছে? বোখার চু হিমবাহ। ঠিক আছে, এই বোখার চু হিমবাহ থেকে উৎপন্ন লাভ করেছে এই সিন্ধু নদ, দিয়ে সিঙ্গি কাবাব নাম নিয়েছে, বা লায়ন্স মাউথ, লায়ন্স মাউথ বা সিংহের মুখ নাম নিয়ে প্রবাহিত হয়েছে এই সিন্ধু নদ। উৎস অঞ্চলে যেমন গঙ্গা নদী ভাগীরথী নামে পরিচিত, ঠিক তেমনি এই সিন্ধু নদ উৎস অঞ্চলে কি নামে পরিচিত? সিঙ্গি খাবাব বা সিং খাবাব নামে পরিচিত। তিব্বতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে 257 কিলোমিটার দিয়ে উত্তর পশ্চিমে প্রবেশ করে জম্মু কাশ্মীরের ওপর দিয়ে প্রবাহিত হয়ে পাকিস্তানে গিয়ে পতিত হয়েছে। এর কয়েকটি উপনদী এবং এই সম্পর্কে আমরা একটুখানি দেখে নিই। ঠিক আছে, এই দেখো এই ছবিটা দেখতে পাচ্ছ, দেখো বোখারচু গ্লেসিয়ার দেখতে পাচ্ছ। বোখারচু গ্লেসিয়ার থেকে উৎপন্ন লাভ করেছে, কে উৎপন্ন লাভ করেছে? সিন্ধু নদ। ঠিক আছে, এই যে দেখো সিন্ধু নদ। এই সিন্ধু নদ কিন্তু ইতিহাসের পাতায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সিন্ধু নদ যেমন সপ্ত সিন্ধু আমরা নাম পড়েছি, সপ্ত সিন্ধু 7টা নদীর দ্বারা গঠিত, ওটাও পড়াবো আমি। হ্যাঁ, এই বোখারচু হিমবাহ থেকে উৎপন্ন লাভ করেছে সিন্ধু নদ, দিয়ে কি করেছে? ভারতবর্ষে যখনই প্রবেশ করেছে তখন দুটো পর্বত, লাদাখ এবং জাস্কার, কি নাম বললাম? ওপরের দিকে রয়েছে লাদাখ, নিচের দিকে রয়েছে জাস্কার। এই লাদাখ এবং জাস্কারের মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে সিন্ধু নদ। এই সিন্ধু নদ উত্তর পশ্চিম দিকে আরো এগিয়ে গেছে, এগিয়ে গিয়ে এই অংশটার নাম হচ্ছে বালুচিস্তান। কি জায়গাটার নাম কি? বালুচিস্তান। ঠিক আছে, গিলগিট বালিচিস্তান, জায়গাটার নাম হচ্ছে গিলগিট বালিচিস্তান। এই গিলগিট বালিচিস্তানের কাছে এসে এর ওপর দিয়ে প্রবাহিত হয়ে এখানে রয়েছে একটি পর্বত, আমরা পড়েছি, যেই পর্বতটার নাম হচ্ছে নাঙ্গা পর্বত। কি পর্বত? এখানে দেখতে পাওয়া গেছে সিনটেক্সিয়াল বেন্ট। এই নাঙ্গা পর্বতের কাছে এসে তীব্র বাঁক নিয়ে আস্তে আস্তে দক্ষিণ দিকে গিয়েছে কি নদী? সিন্ধু নদ। এই সিন্ধু নদ যখনই দক্ষিণ দিকে গেল তখন একটি নদী যার নাম হচ্ছে কাবুল, নদীটার নাম কি? কাবুল। ঠিক আছে, কবুল না, কাবুল। এই কাবুলের সঙ্গে এসে মিলিত হয়েছে একটি জায়গা, যে জায়গাটার নাম হচ্ছে, কি জায়গাটার নাম বলো তো দেখি? জায়গাটার নাম হচ্ছে আটক। জায়গাটার নাম কি? আটক। জায়গাটার নাম হচ্ছে আটক। এই কোথায় গেলি রে? কাবুল নদী আটক বলে একটি জায়গার কাছে এসে মিলিত হয়েছে। স্যার আটক কথাটা কেন আমাদেরকে শোনাচ্ছেন, কি দরকার আছে? তার কারণ এখান থেকে শুরু করে অর্থাৎ বোখারচু থেকে শুরু করে এই পর্যন্ত অর্থাৎ আটক পর্যন্ত এই সিন্ধুর হচ্ছে উচ্চ গতি। কি গতি? উচ্চ গতি। এখান থেকে তারপরে আস্তে আস্তে পাকিস্তানের মধ্য দিয়ে গেছে, একটি সমভূমির ওপর দিয়ে গেছে, যেই সমভূমিটার নাম হচ্ছে যেই পটোয়ার সমভূমি। কি সমভূমি? পটোয়া সমভূমি। এই পটোয়া সমভূমির ওপর দিয়ে প্রবাহিত হয়ে আস্তে আস্তে এগিয়ে গেছে কি? আরব সাগরের দিকে। তারপরে সিন্ধুর 5টা উপনদী এর সঙ্গে এসে মিলিত হয়েছে একটি জায়গা, যে জায়গাটার নাম বলছি, দাঁড়াও আমি ভুলে গেছি, জায়গাটার নাম হচ্ছে পঞ্চনদ, মিঠানকোট। জায়গাটার নাম হচ্ছে কি বললাম? মিঠানকোট। জায়গাটার নাম বললাম মিঠানকোট। পাকিস্তানের এই মিঠানকোটের কাছে এসে সিন্ধুর 5টা উপনদী একসঙ্গে যুক্ত হয়ে এর সঙ্গে এসে মিলিত হয়েছে। জায়গাটার নাম কি বললাম? মিঠানকোট।
তারপর সেই নদীটা আরো দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে করাচির কাছে এসে আরব সাগরে এসে পতিত হয়েছে। তার মানে সিন্ধু নদ এই অংশটুকু কি নামে পরিচিত? সিং খাবাব বা সিঙ্গি খাবাব বা লায়ন্স মাউথ বা সিংহের মুখ নামে পরিচিত, সিং খাবাব নামে পরিচিত। যতক্ষণ পর্যন্ত ভারতবর্ষে প্রবেশ করেনি সেই অংশটুকু হচ্ছে সিং খাবাব। ভারতবর্ষে লাদাখ এবং জাস্কারের মাঝখান দিয়ে গেল, দিয়ে গিলগিট বালুচিস্তানের ওপর দিয়ে প্রবাহিত হয়ে নাঙ্গা পর্বতের আরো উত্তর দিক থেকে এসে ক্রমশ বাঁক নিয়ে কি করেছে? পাকিস্তানে পতিত হয়েছে। পাকিস্তানের এই জায়গাটার নাম কি বললাম বলো তো? আটক। জায়গাটার নাম কি? আটক। আটকের কাছে এসে কাবুল নামে একটা নদী এসে মিলিত হয়েছে। তারপর এখানে একটি সমভূমি সৃষ্টি হয়েছে, যে সমভূমিটার নাম হচ্ছে পটোয়ার সমভূমি। কি সমভূমি? পটোয়ার সমভূমি। এই পটোয়ার সমভূমির ওপর দিয়ে এগিয়ে এসে তারপর এই সিন্ধুর 5টা উপনদী সতলেজ, বিয়াস, রাবি, চেনাব, ঝিলাম অর্থাৎ শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা, বিতস্তা, এই 5টা উপনদীর একটা মিলিত রূপ এর কাছে এসে মিলিত হয়েছে একটি জায়গা। জায়গাটার নাম কি বললাম বলো দেখিয়ে? হ্যাঁ না, আটক তো উপরে আছে। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম কি? মিঠানকোট। জায়গাটার নাম কি? মিঠানকোটের কাছে এসে মিলিত হয়েছে। তারপর শেষে এই নদীটা কি করেছে? গিয়ে আরব সাগরে গিয়ে পতিত হয়েছে। এই সিন্ধু নদের যে উপনদীগুলো রয়েছে কোনগুলো? ডান তীরের। দেখো সিন্ধু নদ যাচ্ছে, এই যে একটা নদী দেখতে পাচ্ছ, এই নদীটার নাম হচ্ছে সায়ক। নদীটার নাম কি? সায়ক, যা সিয়াচেন হিমবাহ থেকে উৎপন্ন লাভ করেছে। কোথা থেকে? সিয়াচেন। কারাকোরাম হিমালয় থেকে উৎপন্ন লাভ, কারাকোরাম পর্বতমালা থেকে উৎপন্ন লাভ করেছে সায়ক, দিয়ে কার সঙ্গে মিলিত হয়েছে? সিন্ধু নদের সঙ্গে মিলিত হয়েছে, যার জন্য এটা হচ্ছে একটা কি? ডান তীরের উপনদী। তারপরে গিলগিটটা, এটাও কিন্তু একটা কি? ডান তীরের উপনদী। এছাড়াও কাবুল, ঠিক আছে, গুমাল, হ্যাঁ, এগুলো সব হচ্ছে ডান তীরের উপনদী। বাম তীরের উপনদী 5টা উপনদী ভারতের ওপর দিয়ে তারপরে কি সিন্ধু নদের সঙ্গে গিয়ে মিলিত হয়েছে, যেমন শতদ্রু, তাই তো, বিপাশা, তারপরে কি ইরাবতী, চন্দ্রভাগা আর বিতস্তা গিয়ে মিলিত হয়েছে সিন্ধু নদের সঙ্গে। যতগুলো এই বাম তীরের উপনদী রয়েছে 5টা উপনদী, তার মধ্যে বড়টার নাম হচ্ছে শতদ্রু। বড়টার নাম কি? শতদ্রু। এবং সিন্ধুর প্রধান উপনদীর নাম হচ্ছে শতদ্রু। সিন্ধুর প্রধান উপনদীর নাম কি? এই শতদ্রু হচ্ছে সিন্ধুর প্রধান উপনদী। এই শতদ্রু, এই পাঞ্জাব কি হচ্ছে? এই 5টা নদীর সঞ্চয় কার্যের দ্বারা সৃষ্টি হয়েছে পাঞ্জাব, যার জন্য পাঞ্জাবকে কি বলা হয়? পঞ্চ নদের দেশ বলা হয়। এই পঞ্চনদ, আর একটা জিনিস বললাম না একটু আগে, সপ্ত সিন্ধু। সপ্ত সিন্ধু কাকে বলা হয়? 7টা নদীর সঞ্চয় কার্যের দ্বারা গঠিত হয়েছে। অর্থাৎ সিন্ধুর 5টা উপনদী, কটা হলো? 6টা। তার সঙ্গে আর একটা নদী, যে নদীটার নাম হচ্ছে ঘাঘরা। নদীটার নাম কি? ঘাঘরা। এই 7টা নদীর সঞ্চয় কার্যের দ্বারা সৃষ্টি হয়েছে, এটাকে বলা হয় সপ্ত সিন্ধু। কি বলা আছে এটাকে? সপ্ত সিন্ধু। বুঝতে পারছো? কেমন লাগছে পড়তে? হ্যাঁ, ভালো লাগছে? অনেক জিনিসই কিন্তু বইয়ের মধ্যে নেই, আমি তুলে ধরছি কিন্তু। হ্যাঁ, তারপরে আমরা এখন পড়বো যে নদটা, সেই নদটার নাম হচ্ছে ব্রহ্মপুত্র রিভার। কি রিভার? উৎস অঞ্চলে যদি যাই আমরা, ব্রহ্মপুত্র নদকে ব্রহ্মপুত্র নামে জানে না, ওরা বলে সাংপো। কি বলে? সাংপো, TSANPO। কি বলে ওরা? সাংপো বলে, যার অর্থ হচ্ছে স্কাই রিভার। কি বলো তো? স্কাই রিভার। এই ব্রহ্মপুত্র নদকে স্কাই রিভার কেন বলা হচ্ছে? তার কারণ এই ব্রহ্মপুত্র নদ একেবারে উঁচু অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, উচ্চতা সব থেকে বেশি অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার জন্য ব্রহ্মপুত্রকে বলা হয় স্কাই রিভার বা আকাশ নদী বলা হয়। এর মোট দৈর্ঘ্য 2900, ভারতে 885 কিলোমিটার। ঠিক আছে, এই নদীটা আরো বেশি ইন্টারেস্টিং, একটু মনোযোগ সহকারে শুনো, ভালো লাগবে। এই ব্রহ্মপুত্র নদকে বলা হয় স্কাই রিভার বলা হয়, যা তিব্বতের কৈলাস পর্বতের চেমায়ুং দং হিমবাহ থেকে উৎপন্ন লাভ করেছে। কোন হিমবাহ থেকে? চেমায়ুং দং হিমবাহ বা চেমায়ুং দুং হিমবাহ থেকে উৎপন্ন লাভ করেছে এই ব্রহ্মপুত্র নদ। এই ব্রহ্মপুত্র নদ উৎস অঞ্চলে কি নামে পরিচিত? সাংপো নামে
পরিচিত দিয়ে কি করেছে আস্তে আস্তে হিমালয় পর্বতমালার সমান্তরালে গিয়েছে। আমরা দেখেছি এখানে কি ছিল বলো তো, হিমাদ্রি হিমালয় ছিল কিনা, এখানে কি ছিল বলো, এই হিমাদ্রি হিমালয়ের সমান্তরালে গেছে যে নদীটা তার নাম হচ্ছে সাংপো বা ব্রহ্মপুত্র। তিব্বতীয় ভাষায় একে বলা হচ্ছে সাংপো। দেখো এই যে কি, এটার নাম কি, চেমায়ুং দং হিমবাহ। এই চেমায়ুং দং হিমবাহ থেকে উৎপন্ন লাভ করে এই ব্রহ্মপুত্র নদ আস্তে আস্তে কোন দিয়ে গেছে, পূর্ব দিয়ে গেছে। কার সমান্তরালে, হিমাদ্রি হিমালয়ের সমান্তরালে গেছে ব্রহ্মপুত্র নদ, গিয়ে এখানে এসছে। তখন অরুণাচল প্রদেশের একটি পর্বত আমরা পড়েছি যার নাম হচ্ছে নামচা বারোয়া। নামটার নাম কি, এই নামচা বারোয়ার কাছে এসে কি করেছে, দক্ষিণ দিকে এবং দক্ষিণ পশ্চিম দিকে তীব্র বাঁক নিয়ে প্রবাহিত হয়ে কি করেছে, প্রবাহিত হয়েছে, গিরিপথের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এই কি ব্রহ্মপুত্র নদ। ব্রহ্মপুত্র নদ সাংপো ছিল যতক্ষণ পর্যন্ত কোথায় ছিল, তিব্বতে ছিল বা চীনে ছিল। যখনই ভারতবর্ষে প্রবেশ করলো তার নাম হয়ে গেল সিহাং। কি নাম হলো, সিহাং। সিহাং ও দিহং। সিহাং ও দিহং। সিহাং কাকে বলা হচ্ছে, যেই অঞ্চলটুকু পার্বত্য অঞ্চলের মধ্যে রয়েছে তাকে বলা হচ্ছে সিহাং, আর সমভূমি অঞ্চলে থাকলে তখন তাকে বলা হচ্ছে কি, বলা হচ্ছে দিহং। পার্বত্য অঞ্চলে কি বলা হচ্ছে, সিহাং, আর সমভূমি অঞ্চলে তখন তাকে বলা হচ্ছে কি, দিহং। এই ব্রহ্মপুত্র নদ কি করছে, লোহিত বলে একটা নদীর সঙ্গে এসে মিলিত হচ্ছে। কোন নদীর সঙ্গে এসে মিলিত হচ্ছে, অর্থাৎ লোহিত নদী এই ব্রহ্মপুত্রের সঙ্গে এসে মিলিত হলো আর একটা নদী যার নাম হচ্ছে দিবাং। নদীটার নাম কি, দিবাং। এই দিবাং এবং লোহিত, লোহিত এবং দিবাং কি হলো, যখনই এই ব্রহ্মপুত্রের সঙ্গে এসে যখন মিলিত হলো বা সাংপোর সঙ্গে যখনই এসে মিলিত হলো তখন তার নাম হয়ে গেল ব্রহ্মপুত্র নদ। কি নাম হলো, ব্রহ্মপুত্র নদ। এই ব্রহ্মপুত্র নদ আসামের, আসামের এই জায়গাটার নাম হচ্ছে সাদিয়া। জায়গাটার নাম কি, সাদিয়া। সাদিয়া থেকে শুরু করে একেবারে পশ্চিম দিকে রয়েছে আর একটি জায়গা যার নাম হচ্ছে ধুবড়ি। জায়গাটার নাম কি, ধুবড়ি। ঠিক আছে, এই সাদিয়া থেকে ধুবড়ি অর্থাৎ এই অংশটুকু, এই অংশটুকুকে বলা হচ্ছে ব্রহ্মপুত্র নদ। কি বলা হচ্ছে এটাকে, বাকি অংশটা কি বলা হচ্ছে, সাংপো, তারপরে কি সিহাং, দিহাং, তারপরে আসলো কি ব্রহ্মপুত্র নদ। কি বলা হচ্ছে এটাকে, ব্রহ্মপুত্র নদ। এই ব্রহ্মপুত্র নদের সঙ্গে এসে বেশ কয়েকটা নদী, যেমন দেখো গিয়েছে বাম দিক থেকে এসছে ধানসিঁড়ি, এই নদীটার নাম কি, ধানসিঁড়ি। ডান দিক থেকে এসছে সুবর্ণসিঁড়ি, এই নদীটার নাম হচ্ছে সুবর্ণসিঁড়ি। ঠিক আছে, মানস এর সঙ্গে এসে মিলিত হয়েছে। তারপরে আরেকটা নদী তিস্তা নদী এর সঙ্গে এসে মিলিত হয়েছে, কিন্তু তিস্তা নদী ব্রহ্মপুত্রের সঙ্গে আমাদের ভারতবর্ষে মিলিত হয়নি, বাংলাদেশে গিয়ে মিলিত হয়েছে। হ্যাঁ, একটুখানি ডিটেলসে আমি বলে দিব, একটু আমরা পড়ে নিই, তাই তো। বলছে দেখো, ধুবড়ির কাছে দক্ষিণমুখী বাঁক নিয়ে বাংলাদেশে প্রবেশ করে যমুনা নামে 270 কিলোমিটার এগিয়ে গেছে, তখন একটা জায়গা পেয়েছে, জায়গাটার নাম হচ্ছে গোয়ালন্দ। এই গোয়ালন্দের সঙ্গে গিয়ে মিলিত হয়েছে, পদ্মার সঙ্গে গিয়ে মিলিত হয়েছে, যে মেঘনা নাম নিয়েছে, তারপর বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়েছে। এই নদীতে দেখতে পাওয়া যায় একটি বিখ্যাত দ্বীপ যার নাম হচ্ছে মাজুলি দ্বীপ। দ্বীপটার নাম কি, মাজুলি দ্বীপ, যা এই ব্রহ্মপুত্রের একটি কি বিখ্যাত দ্বীপ। বাপরে, একেবারে এই রকম জায়গায় সৃষ্টি হয়েছে মাজুলি দ্বীপ। কি দ্বীপ সৃষ্টি হয়েছে, মাজুলি দ্বীপ। এই মাজুলি দ্বীপ সম্পর্কে একটুখানি ডিটেলসে যাব। দেখো, এই যে দেখো মাজুলি আইল্যান্ড, মাজুলি দ্বীপ কোথায় থেকে কোথায় সৃষ্টি হয়েছে, বলছে এই ব্রহ্মপুত্র নদ, বলছে একটি জায়গা, যে জায়গাটার নাম হচ্ছে আসামের ব্রহ্মপুত্রের কি একটা জেলা আছে, হ্যাঁ জেলাটার আমি নাম ভুলে গেলাম, যাই হোক জেলাটার আমি নাম ভুলে গেছি, পরে বলে দেবো। হ্যাঁ, এখানে এসে নদীটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে। একটা শাখা কি করেছে, এই দেখো এই শাখাটা একটা বড় শাখা এটা, ঠিক আছে। আর একটা শাখা কি করেছে,
উত্তর দিকে গেছে। এই শাখাটার নাম হচ্ছে কি, কি নাম লেখা আছে বলো দেখি? খেরকাতিয়া। কি বলছে এটাকে? খেরকাতিয়া বলছে। হ্যাঁ, তারপরে এই খেরকাতিয়া বা খেরকতিয়া তার সঙ্গে আর একটা নদী এর সঙ্গে মিলিত হয়েছে খেরকাতিয়া নদীর সঙ্গে, যার নাম হচ্ছে সুবর্ণশিরি। এই সুবর্ণশিরি, খেরকাতিয়া এবং ব্রহ্মপুত্র নদ এর মাঝে আছে যে দ্বীপটা ইয়েলো কালারের এই অংশটুকু, এটাকে বলা হচ্ছে মাজুলি দ্বীপ। এই মাজুলি দ্বীপকে 2016 সালে এটাকে জেলা হিসাবে ঘোষণা করেছে আসাম সরকার। 20 কিলোমিটার চওড়া, লম্বা হচ্ছে 90 কিলোমিটার, প্রায় 1250 স্কোয়ার কিলোমিটার হচ্ছে এই মাজুলি দ্বীপ, যাকে জেলা হিসাবে ঘোষণা করা হয়েছে। ঠিক আছে, এই ব্রহ্মপুত্র নদ যখন যখন কি করলো, আমাদের পশ্চিমবঙ্গের থেকে কাছে এসছে, তখন আসামের ধুবড়ির কাছে এসছে, দক্ষিণ দিকে বাঁক নিয়ে দক্ষিণ দিকে এসছে, তখন তার নাম হয়ে গেল কি? যমুনা। কি নাম হলো? যমুনা। যখনই বাংলাদেশে প্রবেশ করলো, বাংলাদেশের মানুষরা বলছে এটা ইন্ডিয়ার দেওয়া নাম, আমরা নিব না, আমরা নতুন নাম দিব। নাম দিল কি? যমুনা। কি নাম দিল? যমুনা। এই যমুনা আর আমাদের ভারতবর্ষ থেকে গেছে আর একটা নদী পদ্মা। এই পদ্মা আর যমুনা মিলিত হয়ে গেল, দিয়ে নাম হয়ে গেল কি? মেঘনা। নাম নিয়ে গিয়ে মিলিত হলো কোথায়? বঙ্গোপসাগর বা বে অফ বেঙ্গলে। ঠিক আছে, তো ব্রহ্মপুত্র নদ তিব্বতের কোথা থেকে উৎপন্ন লাভ করলো? চেমায়ুংদং হিমবাহ থেকে উৎপন্ন লাভ করে হিমালয় পর্বতমালার সমান্তরালে গিয়ে এখানে এসে কোথায়, কি পর্বতটার নাম কি বললাম? পর্বতটার নাম হচ্ছে, হ্যাঁ, নামচা বরোয়ার কাছে এসে তীব্র বাঁক নিয়ে গিরিখাতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ব্রহ্মপুত্র, লোহিত, তারপরে কি বলছে, আর দিবং নদীর সঙ্গে মিলিত হলো, নাম হয়ে গেল ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র নামটা হচ্ছে কোথা থেকে? সাদিয়া থেকে ধুবড়ি পর্যন্ত, তারপর বাংলাদেশে প্রবেশ করলো, নাম হয়ে গেল যমুনা। কি নাম হলো? যমুনা। ঠিক আছে, এ হচ্ছে ব্রহ্মপুত্র নদের গতিপথ। ব্রহ্মপুত্র নদের যে সমস্ত উপনদী, সেই উপনদীগুলো আমরা একটুখানি দেখে নিই। দেখো, এই যে দেখো দিবং, এই নদীটার নাম হচ্ছে দিবং। এই যে এটা হচ্ছে লোহিত, এটার নাম কি? লোহিত। এই দেখো ধানসিঁড়ি, কি নাম? ধানসিঁড়ি। যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো বলছি। হ্যাঁ, মানস। এই দেখো তিস্তা, এই দেখো তিস্তা। তিস্তাকে বলা হয় উত্তরবঙ্গের ত্রাসের নদী বলা হয়। এই তিস্তা নদী কি করেছে? গিয়ে বাংলাদেশে এসে গোয়ালন্দের কাছে এসে মিলিত হয়েছে। এই জায়গাটার নাম কি বলো দেখি? এই জায়গাটার নাম, হ্যাঁ, এই জায়গাটার নাম হচ্ছে ধুবড়ি। ধুবড়ি থেকে দক্ষিণ দিকে এসছে, তারপর ব্রহ্মপুত্র কি করেছে? পদ্মার সঙ্গে মিলিত হয়েছে, শেষে মেঘনা নাম নিয়ে বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আজকে আমরা পড়লাম উত্তর ভারতের নদ নদী সম্পর্কে। হ্যাঁ, পরের দিন আমরা পড়ব দক্ষিণ ভারতের নদ নদী। যেমন কি কি পড়লাম বলো দেখি? দক্ষিণ ভারতের নদ নদী কি কি? মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এই সমস্ত নদী সম্পর্কে আমরা পরের দিন পড়ব। তার সঙ্গে আমাদের ভারতবর্ষের জলসম্পদের যে সমস্ত হ্রদগুলি রয়েছে, সেই হ্রদগুলি সম্পর্কে আমরা পরের দিন জানব। আজকে এই পর্যন্তই।